হ্যালো এভরিওয়ান। আজকে সলিডের দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসটা সবাই দেখেছো। এবার আজকের যে দ্বিতীয় ক্লাস সেটা তোমরা দেখো, বাড়িতে পড়ো। তারপর আমি লাস্টে মানে তোমাদেরকে কিছু কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেনগুলো বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথমেই চলে আসছি যে কেলাস, কেলাস জালক এবং একক কোষ, এটা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা একটু হালকা করে বলে দিই যে আমরা আগের দিনকে পড়িয়েছিলাম যে পদার্থের শ্রেণীবিভাগ বলতে কঠিন, তরল এবং গ্যাস, কঠিনের কিছু বৈশিষ্ট্য। কঠিনের শ্রেণীবিভাগ বলতে কেলাসাকার কঠিন পদার্থ, অনিয়তাকার কঠিন পদার্থ এবং কেলাসাকার কঠিন পদার্থ, তাদের আবার শ্রেণীবিভাগ। এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। তো কেলাসাকার কঠিন পদার্থ মানে কেলাসাকার যে কঠিন পদার্থ সেটাই হচ্ছে প্রকৃত কঠিন পদার্থ, কেননা তাদের গলনাঙ্ক নির্দিষ্ট, তাদের আকার নির্দিষ্ট এবং তাদের যে বিন্যাস, সেই বিন্যাসের শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং সেগুলো হচ্ছে বেশ সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক। যাই হোক, সেই তা আজকে আমরা কেলাস প্রথম পড়াবো। তা প্রথমে চলে আসি যে কেলাস মানে ক্রিস্টাল বা কেলাস কাকে বলে। দেখো, তোমরা ক্লাস নাইনে পড়ে এসছো যে কেলাস মানে হলো যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে সেগুলোকে কেলাস বলে। তো ক্লাস 12-এ আরেকটু ভালো করে তোমাদেরকে জানতে হবে। তাই কেলাস কাকে বলে সংজ্ঞাটা তোমরা বই থেকেই পেয়ে যাবে। তা মোটামুটি আমি একবার বলে দিচ্ছি যে কেলাস বা ক্রিস্টাল কাকে বলে। দেখো, যে কেলাস মানেই হলো সেই ক্লাস 9-এর সেখান থেকেই বলছি যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার মানে হলো কি না, তো এদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। তাহলে কেন সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বলা হচ্ছে? তার কারণ কেলাসের নির্দিষ্ট জ্যামিতিক আকারের কারণ হলো যে ওদের গঠনকারী যে কণা মানে অণু, পরমাণু এবং আয়ন, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক। অর্থাৎ এদের যে বিন্যাস সেটা হচ্ছে সুনির্দিষ্ট এবং পর্যায়ক্রমিক, আর বিন্যাসের শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত। তা সেই কারণে এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। দেখো, তাহলে আমরা এখানে একটা কেলাসের ছবি আমরা এঁকেছি, আর তোমরা সবাই জানো যে এটা একটা এটা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার। তাহলে নির্দিষ্ট তল দ্বারা সীমাবদ্ধ, তাহলে এগুলোকে তল বলা হয়। তাহলে এই যে তল, মানে পরপর এখানে দুটো ঘনকাকার কেলাস আমরা নিয়েছি, যার এই একটা তল, এই একটা তল, এই তল, এই তল। তাহলে নির্দিষ্ট সংখ্যক তল দ্বারা সীমাবদ্ধ। তল বলতে ওগুলোকে বোঝানো হয়েছে। এবং সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলো, তাহলে গঠনকারী কণা বলতে সেই অণু, পরমাণু বা আয়ন, সেগুলোকেই বোঝানো হচ্ছে গঠনকারী কণা। সেগুলো সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলো মানে অণু, পরমাণু বা আয়ন, সেগুলো বিন্যস্ত থাকবে এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকবে এবং তাদের বিন্যাসটা সুষম হবে, তাকেই বলা হয় কেলাস। তা আশা করি কেলাস কাকে বলে সেই প্রসঙ্গ বুঝতে পেরেছো। তাহলে এইবার এই কেলাস সম্পর্কে দু একটা পদ আমরা আলোচনা করে নেব, সেগুলো বইয়ে রয়েছে, তোমরা বই থেকে এগুলো একবার করে দেখে রাখবে। প্রথমেই হচ্ছে পৃষ্ঠতল। তা পৃষ্ঠতল, এই যে পৃষ্ঠতল, তাহলে পৃষ্ঠতল কাকে বলে? পৃষ্ঠতল মানে হলো যে প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশগুলি কতগুলি সমতল দ্বারা গঠিত। প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশগুলি কতগুলি সমতল দ্বারা গঠিত। তাহলে এগুলো কি সব সমতল? তো তাহলে এগুলোকে বলা হবে কি? পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশ মানে হচ্ছে ফেস। নাম্বার 2, দেখো ধার বা কিনারা। ধার বা কিনারা মানে কি? দেখো, এই যে পৃষ্ঠদেশ, এইদিকে উপরের দিকে পৃষ্ঠদেশগুলো এক একটা মিলন রেখার সাহায্যে পরস্পর যুক্ত রয়েছে। এই একটা পৃষ্ঠদেশ, উপরের একটা পৃষ্ঠদেশ, তাহলে কি এটা হচ্ছে ধার বা কিনারা। মানে যে মিলন রেখার সাহায্যে এগুলো পরস্পর যুক্ত হয়ে আছে তাকেই বলা হয় ধার বা কিনারা। তাহলে এটা একটা পৃষ্ঠদেশ, এটা একটা পৃষ্ঠদেশ, তাহলে এর মাঝখানে রেখাটাকে বলা হবে কি? ধার বা কিনারা। নাম্বার 3 হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে দেখো, এই যে ধার বা কিনারা, এই যে ধার বা কিনারা, তাহলে একটা ধারের সঙ্গে অপর মানে ধার বা কিনারা তাদের যে অ্যাঙ্গেল, তাকেই বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা আমি এখানে আলাদা একটা ছবি দিয়ে দেখিয়েছি।
তাহলে এখানে পরপর দুটো মিলন রেখার মধ্যে যে তাদের যে কোণ সেগুলোকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে আন্তঃপৃষ্ঠীয় কোণ ব্যাপারটা কি। এখন তোমাদেরকে অন্তর্খণ্ড ব্যাপারটা বলবো। তো অন্তর্খণ্ড ব্যাপারটা একটু বলি যে কোনো পৃষ্ঠতল কোনো অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দু দূরত্বকেই বলা হয় অন্তর্খণ্ড। আরেকবার বলে নিই যে কোনো পৃষ্ঠতল কোনো অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর দূরত্বকেই অন্তর্খণ্ড বলা হয়। তাহলে এখানে অক্ষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে না, তো কেলাসের ত্রিমাত্রিক গঠনাকৃতি প্রকাশের জন্য ওর মধ্যে একটা কোনো বিন্দুকে তুমি উপযুক্ত বিন্দু হিসাবে ধরে নিয়ে মানে মূল বিন্দু ধরে নিয়ে তাদের যে অক্ষ সেগুলোকে এক্স ওয়াই জেড এই অ্যাক্সিসে যদি ভাগ করি তাহলে তাদেরকেই বলা হয় কেলাস অক্ষ। তাহলে এই কেলাস অক্ষ পরস্পরের সঙ্গে সমকোণে থাকতে পারে আবার নাও থাকতে পারে এবং তাদের যে আন্তঃক্ষীয় কোণ সেগুলোকে সাধারণত আলফা বিটা গামা এগুলো দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে তোমরা অন্তর্খণ্ডের এখানে একটা চিত্রে দেখতে পাচ্ছ যে এ বি সি হলো একটা পৃষ্ঠ একটা কি বলবো, এটা হচ্ছে একটা পৃষ্ঠতল। এ বি সি হলো একটা পৃষ্ঠতল। সেই এটা ধরো একটা পৃষ্ঠতল, কোনো একটা জায়গাতে তুমি মূলবিন্দু ধরে এ বি সি এটাকে আমরা কেটে নিয়েছি এবং তাদের মধ্যে যে তিনটে এক্স ওয়াই জেড এখানে কল্পনা করেছি। তাহলে মূলবিন্দু থেকে এই যে পৃষ্ঠদেশগুলিকে এক্স ওয়াই জেড যেখানে ছেদ করেছে তাদের যে ছেদবিন্দুর দূরত্ব অর্থাৎ ও এ ও বি এবং ও সি, তাহলে এগুলোকে বলা হবে অন্তর্খণ্ড। তাহলে এগুলোকে বলা হবে, তাহলে এই যে ও এ ও বি ও সি এগুলোকে বলা হবে অন্তর্খণ্ড। আর এই যে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেগুলোকে আলফা বিটা গামা অর্থাৎ এগুলোকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইবার আমাদের কেলাস কাকে বলে এবং কেলাসের সংক্রান্ত কিছু পদ সে সম্পর্কে বললাম। তাহলে এইবার পড়াবো আবার একটা ঘনক এঁকে নিলাম, দেখতে পাচ্ছ। বেশ, তাহলে এবার কেলাস জালক বা স্পেস ল্যাটিস এই প্রসঙ্গে বলবো। কেলাস জালক বা স্পেস ল্যাটিস মোটামুটি খুব সংক্ষেপে যদি বলা যায় তাহলে বলতে হয় যে যদি কোনো কেলাসের গঠনকারী এককগুলি একক মিন্স মানে হচ্ছে তোমরা সবাই জানো অণু পরমাণু এবং আয়ন, এগুলোকে বলা হয় একক। তাহলে সেই এককগুলির অবস্থানকে যদি বিন্দু দ্বারা সূচিত করা হয় তাহলে যদি কোনো কেলাসের গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করা হয় তবে বিন্দুগুলির একটা ত্রিমাত্রিক ওই বিন্দুগুলি একটা ত্রিমাত্রিক জালক বা জাফরির সৃষ্টি করে। একে কেলাস জালক বা কেলাস জাফরি বা স্পেস ল্যাটিস বলা হয়। তাহলে কেলাস গঠনকারী এককগুলি ত্রিমাত্রিক দেশে সুষমভাবে এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে সমগ্র কেলাসটি গঠন করে। তাহলে কেলাসের প্রকৃতি অনুযায়ী এই এককগুলি কখনো কখনো অণু হয়, কখনো কখনো পরমাণু হয় বা কখনো কখনো আয়ন হয়। তাহলে এখন তোমাদেরকে আমি বলে দিই, ধরো ধাতু ধরো সিউ, কপার, আয়রন, এজি, এই ধাতুগুলি। তাহলে এই ধাতুগুলোর ক্ষেত্রে ওই এককগুলি কি? ওই এককগুলি হচ্ছে পরমাণু। আচ্ছা, ধরো শুষ্ক বরফ মানে কঠিন CO2, তাহলে এর ক্ষেত্রে কি ওই এককগুলি কি? এককগুলি হচ্ছে অণু, CO2 এই অণু। আচ্ছা, খাদ্য লবণ ধরো NaCl লবণ, KCl লবণ, তাহলে এদের ক্ষেত্রে এককগুলি কি হচ্ছে আয়ন। তাহলে এককগুলি কি আমরা জানি, একক বলতে বা কণা বলতে আমরা অণু পরমাণু এবং আয়নের কথা বলেছি। তাহলে ধাতুর ক্ষেত্রে কি সেটা অলওয়েজ পরমাণু, আর শুষ্ক বরফ এরকম ক্ষেত্রে কি হবে সেগুলো অণু হবে, আর NaCl KCl এই লবণগুলোর ক্ষেত্রে কি হবে আয়ন হবে। তার কারণ এখানে Na+Cl K+Cl এই আয়নগুলো পরস্পর স্থিতিস্থায়িক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর কি হয়েছে যুক্ত রয়েছে, সেগুলো তোমরা আগেও জানো।
তাহলে আমরা এখানে শুষ্ক বরফের গঠনটা যদি আমরা দেখাই, তাহলে এখানে কি রকম দেখতে পাবো? ধরো শুষ্ক বরফ CO2, তো CO2, তাহলে ধরো কার্বনটাকে আমরা এরকম করে মার্ক করে দিলাম, আর দুটো অক্সিজেন লেগ আছে সেগুলোকে এরকম করে দিলাম। তাহলে এটা হচ্ছে একটি CO2 অণু, এটা হলো একটি CO2 অণু। তাহলে এই যে একটি CO2 অণু, তাহলে এইগুলোকে যদি আমরা এই বিন্দুগুলিকে সূচিত করি, তাহলে বিন্দুগুলিকে সূচিত করার পর তাদের যে একটা ত্রিমাত্রিক বিন্যাস পাবো, সেটাকে বলা হয় কেলাস চালক। তাহলে সে কেলাস চালকটা আমরা আঁকবো, কিন্তু এখানে 3টে করে যদি দিই তাহলে একটু সময় বেশি লাগবে, বা প্রকৃত যদি কেলাসটা আমরা গঠন করতে চাই তাহলে 3টে করে দিয়েই বানাতে হবে। কিন্তু আমরা কি করব, এই 3টেকে আমরা একটা ধরে নিলাম, ঠিক আছে? তো একটা ধরে নিয়ে আমরা এখানে বসালাম। আচ্ছা, এখানে একটা, 1 2 3 4, আচ্ছা এখানে একটা, বাস হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কঠিন CO2 ক্ষেত্রে যদি আমরা এই বিন্দুগুলোতে এবং পৃষ্ঠদেশগুলো, যেখানে আমরা দেখেছি প্রত্যেকটা পৃষ্ঠদেশে একটা করে রয়েছে পৃষ্ঠদেশে, এবং মানে প্রত্যেকটা বিন্দুগুলোতে যদি আমরা এখানে CO2 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 করে যদি বসাই, তাহলে যে কেলাসটা আমরা পাবো তাকে বলা হয় CO2 কেলাস। এবং এই কেলাসটাকে আমরা একটু মানে কি বলবো, মানে এই কেলাসটাকে একটু সহজভাবে এই CO2 এই যে 3টে বলের মতো রয়েছে, এগুলোকে যদি আমরা একটা বল দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে কি এরকম একটা বিন্দুগুলো দিয়ে এরকম একটা কেলাস পাওয়া যাবে। তা সেইটাকে বলবো কি আমরা কেলাস জালক। তাহলে দেখো আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে কেলাস জালকের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই কেলাস জালক, আমি একটু আগেই বললাম যে কেলাস জালক কাকে বলে। তো আবার একবার বলে দিচ্ছি যে যদি আমরা CO2 এই অণুটা লিখি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কঠিন CO2 কেলাস পাবো। আর যদি আমরা সেটাকে একটু সহজভাবে একটা করে বল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে কি কেলাস জালক। তো এইবার আমরা কেলাস জালকের সংজ্ঞাটা আরেকবার বলে দিই, না তো কোনো কেলাসের গঠনকারী এককগুলি মানে অণু, পরমাণু বা আয়ন, তাদের অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম এবং পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, তাকে উক্ত কেলাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। এবার জালক বিন্দু কাকে বলে? এখানে একটা টার্ম আছে, বইয়ে দেখবে যে কেলাস জালকের মধ্যস্থ বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে, তাহলে সেই বিন্দুগুলিকেই বলা হবে কেলাস জালক বা কেলাস বিন্দু। আশা করি তোমরা এই কেলাস জালক বা স্পেস ল্যাটিস সম্পর্কে বুঝতে পেরেছো। একক কোষ বা ইউনিট সেল, এই প্রসঙ্গে এখন পড়াবো। প্রথমে একটা ছবি এঁকে নিই। আমরা এখানে এদিকে 6টা বল, এদিকে 6টা বল দিলাম। আমরা মোটামুটি এখানে একটা 2 ডাইমেনশনাল ফিগার, মানে একটা দ্বিমাত্রিক কেলাসের একটা বিন্যাস আমরা এখানে দেখাবো চিত্রে। দ্বিমাত্রিক
দ্বিমাত্রিক ল্যাটিসের একক কোষ সম্পর্কে দেখো। আচ্ছা, এটা দ্বিমাত্রিক ল্যাটিস, দ্বিমাত্রিকটা বেশ ঠিক আছে। তো এবার চলে আসছি আমরা প্রথমেই একক কোষ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা বলবো। তা এই চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 6টা এবং ওইদিকেও 6টা এরকম ভাবে একটা সজ্জা নিয়েছি এবং দেখে মনে হচ্ছে ঠিক এটা একটা বর্গাকার, মানে বর্গাকার মনে হচ্ছে। অর্থাৎ এই যে ল্যাটিসটা আমরা এঁকেছি সেটা কি হবে, একটা বর্গাকৃতি মনে হবে, মানে বর্গাকার দেখে তোমার মনে হচ্ছে। তো এখন আমরা বলবো যে একক কোষটা কি। তাহলে একক কোষ হলো যে একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস। তাহলে কোন একটা কেলাসের ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস হচ্ছে একক কোষ। আবার একবার বলছি যে কোন একটা কেলাসের ক্ষুদ্রতম যে মৌলিক বিন্যাস তাকেই বলা হয় একক কোষ। তাহলে কোনো কেলাসের যদি আমরা অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করি, তাহলে অভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে দেখব যে ওই কেলাসটি একটা ক্ষুদ্রতম কোন একটা মৌলিক বিন্যাসের সুষম এবং পর্যায়ক্রমিক, কি বলবো, সুষম এবং পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয়েছে। তাহলে আমরা এটাকে একটা এক্সাম্পল হিসাবে যদি নিই, তাহলে এক্সাম্পল হিসাবে নিলে এই ব্যাপারটাকে একটু ভালো বুঝতে পারবো। তো দেখে নেওয়া যাক, আমি এখানে একটা প্যাটার্ন এখানে আঁকছি, এটাকে ধরে নিলাম একটা এ প্যাটার্ন, ঠিক আছে? বেশ, এটাকে ধরে নিলাম একটা বি প্যাটার্ন। এটাকে ভালো হবে, এটাকে মোটামুটি একটা সি প্যাটার্ন ধরে নিলাম। এটা হচ্ছে বি প্যাটার্ন, আর এটা এটাকে আমরা ডি প্যাটার্ন ধরে নিলাম। ছবিটা যদি খুব সুন্দর করে তোমরা আঁকো বা বইতে দেখো, তাহলে দেখতে পাবে যে এই ছবিগুলো আরো সুন্দর লাগবে। এক্ষেত্রে আমার ছবিগুলো ভালো লাগছে না দেখে, তার কারণ আমি বোর্ডে এখনই আঁকছি এবং এখনই তোমাদেরকে বলছি। এখন যদি কারেকশন করতে চাই তাহলে আরো টাইম লেগে যাবে। তা সেই কারণে মোটামুটি ধরে নাও যে এগুলো সব, মানে এই লাইনগুলো সব সোজা হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখো এখানে 4টে আলাদা আলাদা প্যাটার্ন আমরা করেছি, এ বি সি ডি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে একক কোষ প্রসঙ্গে আর একটা কথা তোমাদের জানা দরকার, যে একক কোষটা যেরকম দেখতে হবে, টোটাল টোটাল যে কেলাস তাদের অবয়বটাও কিন্তু এরকম হবে, মানে টোটাল কেলাসটা দেখতেও কিন্তু ঠিক সেরকম হবে। অর্থাৎ একক কোষটা যদি ঘনকাকার হয় ওটা দেখতে ওরকম হবে, এটা যদি বর্গাকার হয় দেখতে ওরকম হবে। তো যাই হোক, আমরা এক্ষেত্রে আমরা তাহলে এইটা, তাহলে আমার বি এবং সি এই প্যাটার্নটা প্রথমেই বাদ চলে যাচ্ছে। কেন না, তো আমরা এই যে টোটাল যে কোষটা আমরা রেখেছি সেটা কি একটা বর্গাকার, কিন্তু বি এবং সি বর্গাকার নয়। তাহলে বি এবং সিটা প্রথমেই বাদ চলে গেল। কেন বাদ গেল আবার বলে দিই, তার কারণ একক কোষ মানে হলো কোনো ক্লাসের একটা মৌলিক ক্ষুদ্রতম প্যাটার্ন। অর্থাৎ এই টোটাল ক্লাসটা কিরকম দেখতে, বর্গাকার, তাহলে এদের ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্নটাও বর্গাকারই হবে। তাহলে বি এবং সি তো বর্গাকার নয়, তাই এই দুটো বাদ চলে গেল। তাহলে এখন বর্গাকৃতি কে কে আছে, এ এবং ডি টাইপটা আছে। তাহলে এ টাইপটাও হতে পারে এবং ডি টাইপটাও হতে পারে একক কোষ। কিন্তু একক কোষের ক্ষেত্রে বলা রয়েছে যে তাদের সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস হবে কাদের না, তো একটা ক্ষুদ্রতম প্যাটার্নের, ক্ষুদ্রতম বিন্যাসের। তাহলে এ এবং ডি এর মধ্যে কে বেশি ক্ষুদ্রতম, অবশ্যই এ। তাহলে এ প্যাটার্নটা যদি আমি পরপর পরপর লাগাতে লাগাতে যাই, মানে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা যদি পরপর লাগাতে লাগাতে যাই, তাহলে এই টোটাল ক্লাসটা আমার সম্পূর্ণ হবে। তাহলে এ এবং ডি এর মধ্যে কোনটা বেশি ক্ষুদ্রতম, অবশ্যই এ। তাহলে এটাকে বলবো কি একক কোষ। অর্থাৎ এ এবং ডি এর মধ্যে এ যে প্যাটার্ন, তাহলে এটাকে বলবো একক কোষ। তাহলে আবারও একবার বলে দিই যে একক কোষের ব্যাপারটা কি না, তো একক কোষ হলো
একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, কেলাসটির একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস যার সুষম এবং পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে টোটাল কেলাসটি উৎপন্ন হয়েছে বা গঠিত হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তাহলে আমি এখানে হেডিং দিয়েছিলাম যে একক কোষের মধ্যে আবার দ্বিমাত্রিক ল্যাটিস। তাহলে এখানে এটা কি? এটা হলো এ কেলাসের একটা দ্বিমাত্রিক, একক কোষের একটা দ্বিমাত্রিক বিন্যাস। ঠিক আছে? তাহলে এ হলো ল্যাটিসের মানে ওই যে দ্বিমাত্রিক ল্যাটিস তার যে একক কোষ সেটা এটা। এখন যদি আমরা 3D অর্থাৎ ত্রিমাত্রিক একক কোষের কথা বলি, মানে ত্রিমাত্রিক একক কোষের কথা বলতে গেলে কি হবে, ছবিটা আমাকে আঁকতে হবে এবং ছবিটা অনেক সময় লাগবে এবং তারপরে আবার ছবিটা ভালো হবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে ছায়া প্রকাশনীর বইয়ে তোমরা ছবিটা দেখবে, খুব সুন্দর ছবি আঁকা রয়েছে। ওই বইটা দেখে তোমরা 3D পিকচারটা কল্পনা করবে। অবশ্যই এখানে দেখবে যে ওটাকে যদি 3D ছবিটা যদি খুব সুন্দরভাবে তুমি কল্পনা করতে পারো, তাহলে দেখতে পাবে যে এইরকম এক একটা করে মানে ঘনক, সেখানে অনেকগুলো ওই ঘনকের সমন্বয়ে ওই কোষটা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে ঘনক, তাহলে সেই ঘনকগুলো এক একটা যে ঘনক, সেই ঘনকটাই হবে তার ক্ষেত্রে ইউনিট সেল বা একক কোষ। তাহলে এখন একক কোষের ডেফিনেশন তোমরা বাড়িতে বই থেকে একবার পড়ে নেবে। তবুও আমি একবার বলে দিচ্ছি যে কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাস ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে বা পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয় বা উৎপন্ন হয়, তাকেই বলা হয় একক কোষ বা ইউনিট সেল। তাহলে এখন ত্রিমাত্রিক যে একক কোষ তোমরা বাড়িতে পড়ে নেবে। তা ওইটার ক্ষেত্রে আমি আবার সেই ঘনকের ছবিটা আঁকছি। ঠিক আছে? তো ঘনকের ক্ষেত্রে আমি এইটাকে একটা অ্যাক্সিস কল্পনা করে নিলাম। ঠিক আছে? এটা জেড করে নিলাম, এটাকে করে নিলাম এক্স, আর এটাকে করে নিলাম ওয়াই। তাহলে এটাকে একটা বিন্দু কল্পনা করে আমরা এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসে ভেঙে দিই, তাহলে এদের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো কি আমি আগেই দেখিয়েছি। সেই অ্যাঙ্গেলগুলো কি? ধর আলফা, বিটা, গামা। তাহলে এদের এই যে কোণগুলো তাকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। এবং এদের যে তোমার এই যে কি বলবো, এই যে দৈর্ঘ্য প্রস্থ যে উচ্চতা, তাহলে এগুলোকে বলা হয় তোমার কিনারা দৈর্ঘ্য। এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, আর এই হাইটটা সি ধরে নিলাম। তাহলে এখানে এ বি সি এগুলো সব কি? কিনারা দৈর্ঘ্য। আর এখানে আলফা বিটা গামাটা কি? আলফা বিটা গামা হলো আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে এখানে যে তোমার আন্তঃপৃষ্ঠীয় কোণ আলফা বিটা গামা এবং তাদের এই যে এ বি সি এগুলোকে বলা হবে মানে কোষের বাহু বা কিনারা দৈর্ঘ্য। এ বি সি কে বলা হবে কোষের বাহু বা কিনারা দৈর্ঘ্য। কিনারা দৈর্ঘ্য বা বাহু আমরা কিভাবে পেয়েছি? তো কোনো একটা কেলাস অক্ষ মানে এক্স ওয়াই জেড বরাবর একক কোষের বাহু বা কিনারা দৈর্ঘ্য আমরা ওই কেলাসের একক কোষ থেকে পেয়েছি। যাই হোক, এই দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে, তার কারণ কোষের এই যে একক কোষের শ্রেণীবিভাগ তখন তোমরা করবে আর কি, তখন তোমাদের এটা জানতে হবে। তো যাই হোক, এবার আমরা পড়াবো যে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন। বিভিন্ন ধরনের যে কোষ তাদের শ্রেণীবিভাগ। পৃষ্ঠকেন্দ্রিক, তারপরে তোমার সরল, দেহ কেন্দ্রিক, আর প্রান্ত কেন্দ্রিক। তো দেখো, তোমরা একক কোষ পড়লে, কেলাস জালক পড়লে, কেলাস কাকে বলে পড়লে, তাহলে বিভিন্ন ধরনের যে একক কোষ, সেই ডিফারেন্ট কাইন্ডস অফ একক কোষ এর সম্পর্কে তোমাদের স্বচ্ছ এবং ভালো ধারণা থাকতে হবে। এই প্রসঙ্গে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং ভালো ধারণা থাকতে হবে। তো প্রথমেই
আমি সরল বা আদিম কোষ সম্পর্কে বলবো। তাহলে এই যে বিভিন্ন ধরনের একক কোষ, তাহলে এই যে একক কোষের শ্রেণীবিভাগ, সেই একক কোষের শ্রেণীবিভাগ কি না, তো সরল বা আদিম, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। তাহলে এটাকে মোটামুটি 4 ভাগে আমরা ভাগ করেছি। তা সেগুলো মোটামুটি যদি আমরা একটা করে ছবি দেখি, তাহলে ছবি দেখলে মোটামুটি এগুলোকে বোঝা যাবে। তাহলে সরল বা আদিমের ক্ষেত্রে একটা ছবি আমরা আঁকি। ছবিটাকে ভালো করে দেখো। তাহলে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে যে একক কোষের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণাগুলি অবস্থান করে, যে একক কোষের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণাগুলি অবস্থান করে, মানে অণু, পরমাণু বা আয়ন এগুলি অবস্থান করে, তাকে বলা হয় সরল বা আদিম কোষ। সরল বা আদিম কোষ। এবার চলে আসছি আমরা পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে সরল বা আদিম কোষের ক্ষেত্রে কি বললাম, যে কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে অণু, পরমাণু বা আয়ন তারা অবস্থান করবে। এখন কৌণিক বিন্দু ছাড়া, কৌণিক বিন্দু ছাড়া প্রত্যেকটি পৃষ্ঠে যখন অবস্থান করবে, অর্থাৎ যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে গঠনকারী কণা অবস্থান করবে, তখন তাকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে আমি কৌণিক বিন্দুগুলো এঁকে নিলাম। তাহলে এইবার উপরের পৃষ্ঠের কেন্দ্র কি এইটা, এর পৃষ্ঠের কেন্দ্র কি এইটা, এই নিচেরটা কি এইটা, আচ্ছা এর এইটা, ওই ওই দিকের যে পৃষ্ঠ এইটা, এবং এই দিকের যে পৃষ্ঠ সেটা এইখানে করি, সেটা মোটামুটি এখানে করেই হবে, এখানে করে দিলাম। তাহলে তোমরা বইয়ে দেখবে, এই ছবির থেকে বইয়ে তোমরা অনেক ভালো এটাকে বুঝতে পারবে। তাহলে একবার বলে দিই, তোমরা যে বাড়িতে, যে ঘরের মধ্যে আছো, সেই ঘরটাকে যদি একটা ঘনক ভেবে নাও, তাহলে সেই ঘরটা নিয়ে তোমরা চিন্তা করবে, তাহলে দেখবে সব থেকে ভালো বুঝতে পারবে। ঠিক আছে? অর্থাৎ ঘরের নিচের চারটে, উপরে ছাদের দিকে চারটে, মানে চারটে কোণ, তাহলে চারটে চারটে 8টা। যখন 8টা কোণে যখন 8টা বল লেগে থাকবে, তখন সেগুলোকে বলবো সরল বা আদিম। যখন তোমার ঘরের প্রত্যেকটা দেওয়ালে এবং নিচের মেঝে এবং ছাদের ঠিক মিডিল পোর্শনে যখন বল থাকে, মানে এই ঘরটা ধরো দেওয়ালের মিডিল পোর্শনটা এখানে, ধরো এখানে একটা বল লেগে আছে, ওই দিকের দেওয়ালে আছে, এই দিকের দেওয়ালে আছে, বা এই দিকের দেওয়ালে বা ছাদের উপরে একটা আছে, বা নিচের দিকে মেঝেতে একটা রয়েছে। তাহলে এটাকে তুমি যখন যে ঘরে আছো সেটাকে যদি একটা বর্গক্ষেত্র ধরে নাও, মানে সেটাকে যদি আমরা একটা ঘনক ধরে নিই, তাহলে এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। তো সেগুলো হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, মানে কৌণিক বিন্দু ছাড়াও পৃষ্ঠের কেন্দ্রে একটা করে অবস্থান করবে, তাকে বলা হবে পৃষ্ঠকেন্দ্রিক। দেহকেন্দ্রিক কাকে বলে? দেহকেন্দ্রিকটা দেখে নাও। দেখো, তাহলে এই কৌণিক বিন্দুগুলো তো কমন আছেই। এইবার টোটাল যে ঘনকের যে একদম মাঝখানে, সেখানে একটা অবস্থান করবে, অর্থাৎ তাদের দেহের কেন্দ্রে যখন অবস্থান করবে, তাকে বলবো কি, দেহের কেন্দ্রে যখন অবস্থান করবে তাকে বলবো দেহকেন্দ্রিক। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও কোষের দেহকেন্দ্রে একটা গঠনকারী কণা অবস্থান করে, তাকে দেহকেন্দ্রিক একক কোষ বলা হয়। লাস্ট ওয়ান হচ্ছে প্রান্তকেন্দ্রিক। প্রান্তকেন্দ্রিক কি, তো যে একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে একটা করে গঠনকারী কণা থাকবে, তাকে বলা হয় প্রান্তকেন্দ্রিক। তাহলে 1 2 3 4 5 6 7 8 হলো। এবার দুই সমান্তরাল পৃষ্ঠের বিপরীত কেন্দ্রে, এখানে একটা আর এখানে একটা, বাস, তাকে বলা হয় প্রান্তকেন্দ্রিক। তাহলে এই গেল একক কোষের শ্রেণী বিভাগ। তাহলে একক কোষের শ্রেণী বিভাগ বলতে কি, চারটে, একটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, একটা হচ্ছে সরল, একটা দেহকেন্দ্রিক, একটা প্রান্তকেন্দ্রিক। এই যে কোথায় কোথায় এই মানে মানে কোথায় কোথায় মানে তাদের যে মানে এই যে বলগুলো আমি লাগিয়েছি কোথায় কোথায় আছে, সেগুলো তোমরা ভালো করে এই ছবিগুলো বাড়িতে দেখবে এবং খুব ভালো করে এটা বুঝে নেবে, না এটা তোমাদের সবসময় দরকার হবে। অর্থাৎ মনে রাখবে, যে একক কোষের কৌণিক বিন্দুতে শুধুমাত্র
কৌণিক বিন্দুতে শুধুমাত্র মানে অবস্থান করবে তাকে বলে সরল বা আদিম। আর যেখানে কৌণিক বিন্দু ছাড়া পৃষ্ঠের যে মানে পৃষ্ঠের যে কি বলবো কেন্দ্র সেখানে থাকবে তাকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক। আর বডির ভিতরে যেটা থাকবে তাকে বলা হয় দেহকেন্দ্রিক, এবং দুই বিপরীত পৃষ্ঠের কেন্দ্রে যেটা থাকবে তাকে বলা হয় প্রান্তকেন্দ্রিক। ঠিক আছে, তাহলে এই যে তোমার গঠনকারী কণা তার সেগুলো এই যে গঠনকারী কণাগুলো সেই কণাগুলো কোথায় কিভাবে আছে তার উপর ভিত্তি করে আমরা একক কোষের শ্রেণীবিভাগটা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার আমি কেলাসের শ্রেণীবিভাগ সম্পর্কে বলবো। তাহলে দেখো একটু আগে আমি এ বি সি এটাকে কি বললাম, কিনারা দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য মানে তাদের মধ্যে যে ধার বা কিনারা দৈর্ঘ্য। আর আলফা বিটা গামা এগুলোকে কি বলেছি, আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে এইগুলোর উপর ভিত্তি করে আবার কেলাসকে শ্রেণীবিভাগ করা হয়েছে। মোটামুটি 7 ভাগে ভাগ করা হয়েছে। মানে ছায়া প্রকাশনীর বইয়ের 8 পাতাতে খুব সুন্দরভাবে এই ছবিগুলো দেওয়া আছে। তোমরা এই এদের একক কোষগুলো দেখতে কেমন, কিনারা দৈর্ঘ্যের সম্পর্ক কি, আন্তঃকীয় কোণের মধ্যে সম্পর্ক কি, তাদের উদাহরণ কি কি আছে, খুব সুন্দর করে এটা মুখস্থ করবে এবং কেলাসের শ্রেণীবিভাগগুলো বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। প্রথমে বলে দিই, এটাকে 7 ভাগে যে ভাগ করা আছে ভাগগুলো হচ্ছে ঘনকাকার। তাহলে ঘনকাকার, তারপরে চতুস্তলকীয়, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মোনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। তাহলে ধরো আমি একটা প্রথমটাই যদি বলা যায় যে ধরো এটা একটা ঘনক, ধরো NaCl এর যে কেলাস, সেই কেলাসের ক্ষেত্রে কি আলফা সমান বিটা সমান গামা। তাহলে আলফা বিটা গামা, তাহলে তাদের যে কোণ সে কোণগুলো কি সব সমান। আর এ বি সি এর সম্পর্ক কি, এ বি সি সবগুলো সমান। তাহলে যাদের ক্ষেত্রে এ বি সি অর্থাৎ কিনারা দৈর্ঘ্য সব সমান এবং তাদের মধ্যে আলফা বিটা কোণ সবগুলো সমান, তাহলে সেগুলো কি ঘনকাকার, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস। ঠিক এইভাবে তোমরা বাড়িতে চতুস্তলকীয় তবে তোমরা ষড়তলীয়, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মোনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক তাদের ছবিগুলো বাড়িতে আঁকবে এবং ভালো করে একটু দেখে নেবে। এবার আর একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো ব্রাভেস ল্যাটিস। দেখো ব্রাভেস ল্যাটিস ব্যাপারটা খুব সহজ। তোমরা যদি দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক, তারপরে তোমার পৃষ্ঠকেন্দ্রিক, সরল বা আদিম এই কোষগুলো সম্পর্কে যদি ভালো করে বুঝতে পারো তাহলে ব্রাভেস ল্যাটিস সম্পর্কে তোমরা খুব সহজেই বুঝে নেবে। তাহলে বিজ্ঞানী ব্রাভেস তার নামানুসারে 14টি এরকম কেলাসকে শ্রেণীবিভাগ করা হয়। তো 14টি কেলাসের মধ্যে তিনি ভাগ করে দিয়েছিলেন যে কটা সরল বা আদিম হবে, কটা পৃষ্ঠকেন্দ্রিক হবে, কটা প্রান্তকেন্দ্রিক হবে, কটা দেহকেন্দ্রিক হবে। তাদের একত্রেই এগুলোকে বলা হয় ব্রাভেস ল্যাটিস, বিজ্ঞানী ব্রাভেসের নামানুসারে। তাহলে আমি একবার সংখ্যাটা একবার বলে দিচ্ছি জাস্ট। 14টি ব্রাভেস ল্যাটিসের মধ্যে 7টি হচ্ছে সরল বা আদিম, 3টি হলো দেহকেন্দ্রিক, 2টি প্রান্তকেন্দ্রিক এবং 2টি পৃষ্ঠকেন্দ্রিক। এই টোটাল 14টা। এই 14টা বিভিন্ন রকমের কেলাস জালক বা ল্যাটিস বিন্যাস, তার যে বিভিন্ন ধরনের তিনি একক কোষ নিয়ে যে কথাটি বলেছিলেন তার বিভিন্ন ধরনের একক কোষের মধ্যে সেই 14টি কোষকে একত্রে তিনি বলেছেন, তাকেই বলা হয় ব্রাভেস ল্যাটিস। তো ব্রাভেস ল্যাটিস মানে এবার তোমার যে সরল আদিম পৃষ্ঠকেন্দ্রিক তোমার সবকিছুই জানা আছে। তার মানে কি হলো যে
তুমি ওই ক্লাসগুলো বাড়িতে বই থেকে দেখবে এবং তাদের কোনগুলো মানে সরল বা আদিম সেগুলো খুঁজে বের করবে, কোনগুলো পৃষ্ঠকেন্দ্রিক সেগুলো খুঁজে বের করবে, কোনগুলো দেহকেন্দ্রিক এবং কোনগুলো প্রান্তকেন্দ্রিক সবগুলো তুমি ওখান থেকে খুঁজে বের করবে এবং তাদের ক্লাসিফাই করবে। তাহলে দেখতে পাবে যে তোমার ওর মানে ব্রাভেস ল্যাটিসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তার তিনি জটা সরলের কথা বলেছেন, জটা পৃষ্ঠকেন্দ্রিকের কথা বলেছেন, জটা প্রান্তকেন্দ্রিকের কথা বলেছেন, জটা দেহকেন্দ্রিকের কথা বলেছেন, সব তোমার ওখান থেকে তোমার মিলে যাবে। তার মানে তুমি বুঝতে পারবে যে সেখানে ব্রাভেস ল্যাটিস যিনি বলেছেন আর কি ব্রাভেস, তার ব্যাপারটা তুমি বুঝতে পারছো। তাহলে এই যে ব্রাভেস ল্যাটিস এই অবধি আজকে থাক। এরপরের দিনকে কণা সংখ্যা কাকে বলে এবং প্যাকিং এফিসিয়েন্সি এই নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি, আবার দেখা হবে। তা তোমাদের প্রথম দিন পড়িয়েছিলাম, কোনো টাস্ক দেওয়া হয়নি, আজকে পড়ালাম। তা তোমরা এই টাস্কগুলো প্রত্যেকে বাড়িতে করবে এবং যদি মনে করো তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা পোস্ট করবে। আমি টাস্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সলিডের পরিচ্ছেদ 1.1, 1.2, 1.3 এবং 1.4 এই পরিচ্ছেদটা করবে। তাহলে এই যে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে সেই ছায়া প্রকাশনীর বইয়ের 1.1, 1.2, 1.3 এবং 1.4 তাদের যে পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদটা তোমরা অবশ্যই পড়বে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই অ্যান্সারগুলো আমাকে দেখাবে। আর ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। আমাকে তোমরা ফোনও করতে পারো, কোনো অসুবিধা হলে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সরাসরি ফোনে জিজ্ঞাসা করবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সলিডের নেক্সট ভিডিওতে। আর হ্যালো হাইড্রোকার্বনের ওদিকে দুটো ভিডিও আমার দেওয়া আছে, তোমরা যদি মনে করো তাহলে আমি প্যারালালি হ্যালো হাইড্রোকার্বন মানে ওটারও ভিডিও তোমাদেরকে দেবো একটা করে। আবার সলিড এখানে হয়তো দুটো দিলাম, ওখানে একটা দিলাম, এরকম মানে হতে পারে। তা তোমাদের যেরকম ইচ্ছা আমাকে একটু জানাবে। তা আজকে এই পর্যন্তই। পরের কণা সংখ্যা এবং প্যাকিং এফিসিয়েন্সি নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই পরিচ্ছেদের যে টাস্কগুলো আছে সেগুলো যেন অবশ্যই করবে। ঠিক আছে।